ওয়েলকাম টু এনসাইনার ম্যাথমেটিক্স কোর্স। কেমন আছো সবাই? আমরা ছিলাম কলেজ ভর্তি পরীক্ষার গণিত কোর্সে। চলো শুরু করি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম এটা আসলে একটা ক্র্যাশ কোর্স। তো এই ক্র্যাশ কোর্সের ভিতরে আমরা যেটা কমন যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু করছি না, এটা তোমরা জানো। তাহলে কি করছি? আনকমন বা অ্যাবনর্মাল, প্যারানর্মাল না। আচ্ছা, যাই হোক, হলো। তো এই বিষয়গুলোর দিকে আমরা একটু ফোকাস করছি। এগুলোও তোমরা জানো না এমন না, তবে সবাই সব রকম প্রিভিলেজ পায়নি। আন্ডার প্রিভিলেজড অনেকেই আছে, তারাও অনেকে খুব ভালো কম্পিটিটর। সো আমরা চেষ্টা করব যে এই কোর্সটা যেন কোনো জায়গায় আমাদের এখানে পাওয়ার পরে অন্য কোনো জায়গায় কোচিং করতে না হয়। ওকে, টোটালি তোমরা পাচ্ছ কোর্সটা। এই কোর্সটা কি প্রসপেক্ট আছে, কি কনস্ট্রেন্ট আছে, এই জিনিসগুলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমরা শুরু করে দিচ্ছি আজকের পড়াশোনা। আজকে অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব ও উচ্চতা। আচ্ছা, দূরত্বের মধ্যে একটু দূরত্ব আছে, এখানে গ্যাপ আছে। আচ্ছা, নো প্রবলেম। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দকেও স্বাগত জানাই। অনেকেই আপনারা বাচ্চাদের সাথে বসে ক্লাসটা করেন। আমাদের কোনো ত্রুটি থাকলে বা কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। যারা শিক্ষক আছেন তারাও অনেকেই সঙ্গে থাকেন। গণিতের কোর্স, অর্ডিনারি মেথড বা কমন জিনিসগুলোকে আমরা খুব একটা ফোকাস করছি না। আমরা শুধু ফোকাস করে যাচ্ছি যেই জায়গাগুলো একটু আনকমন বা যে জায়গাটাতে একটু সবাই খেয়াল নাও করতে পারে। অনেক ভালো স্টুডেন্ট অনেক সময় ওই ধরনের জায়গাগুলো খেয়াল করে না, কিন্তু খেয়াল করলে সহজ হয়ে যায়। আবার কেউ একটা খেয়াল করে আরেকটা করে না, কেউ আবার সবগুলোই খেয়াল করে। এরকম ব্যক্তিত্ব আছে, স্টুডেন্ট আছে যারা সবগুলি খেয়াল করে। তারপরেও একটু খেয়াল করে দিলে বা একটু প্র্যাকটিস করতে বললে দেখা যায় যে ওই জায়গাতে আর একটু চমকপ্রদ অবস্থানে আসা যায়, এই আর কি। আর একটু স্ট্রেংথ বাড়ে, স্পিড বাড়ে, কাগজ কম লাগে। তো সব মিলে স্পিড এবং কাগজের পরীক্ষা, বেশিরভাগ স্টুডেন্টই সবগুলো পারে এই পরীক্ষাগুলোতে, কিন্তু সময়ের ব্যাপার থাকে। এই সময়টাকে একটা বিশাল কনস্ট্রেন্ট হচ্ছে টাইম। সো এই টাইম কনস্ট্রেন্টটাকে ওভারকাম করতে হবে। চল শুরু করি। তো চলে আসলাম, প্রমাণ করো যে এত সমস্যা এত। তো এটা তো এইভাবে আসবে না। সচরাচর রিটেন পরীক্ষায় প্রমাণ খুব একটা দেয় না। আর রিটেন যদি না হয় তাহলে এমসিকিউ হয় অথবা এক কথায় উত্তর হয়, মানে উত্তরটা লিখতে হয়। তো সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আমাকে একটু ইয়েলো কালারটা নিয়ে নিই। আমাকে এই জিনিসটা বলবে যে এটা সমান সমান নিচের কোনটি, তার ভিতরে এই উত্তরটা থাকবে। তো এটাকে আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে যে এটা সমান সমান এটি। তো এটা তো তোমরা সবাই পারো। কী পারো? এটাকে খুব সহজেই ট্যান কটকে সাইন কোসে ভেঙে নিয়ে তারপরে হিসাব কিতাব করে ব্লা 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 1/sec 1/cos 1/sin নিয়ে এসে উপরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লিখে ইত্যাদি বিভিন্ন কিছু করে লসাগু টসাগু করে টরে এরা আমরা সবাই পারি। তাহলে এই অঙ্কটা দিলেন কেন? আমি কথা বলতে বলতে অনেকের অঙ্ক করা শেষ, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। অঙ্কটা দেওয়া হচ্ছে অঙ্কটা শেখানোর জন্য না, অঙ্কটা পারার জন্য না। এই অঙ্কটা থেকে একটা কনসেপ্ট আমরা বুঝবো, যেই কনসেপ্টটা কোনো অঙ্ক না পারলে আমরা ব্যবহার করতে পারবো, দ্রুততার জন্য ব্যবহার করতে পারবো, অধিক নিশ্চয়তার জন্য ব্যবহার করতে পারবো, কাগজ কম লাগার জন্য ব্যবহার করতে পারবো। সো ভর্তি পরীক্ষায় একটা ভালো কম্পিটিটর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য ব্যবহার করতে পারবো। চল সেই বিষয়গুলো একটু দেখে নিই। আচ্ছা, তো এটাকে প্রথমে আমরা অপশন টেস্টের কথা একটু বলবো। অপশন টেস্টটা যদিও আমি আগে আলোচনা করে নিয়েছি। সো তুমি কিন্তু এখানে 45 ডিগ্রি ধরো, থিটা যদি 45 ডিগ্রি ধরো তাহলে এটা 45 এটা 45 হলে এই দুটার যে মান তুমি পাচ্ছ, মান দুটাকে যোগ করলে এখানে 45 এখানে 45 ধরলে একই রকমের মান তুমি পাচ্ছ। এটা তুমি অপশন টেস্টে করতে পারো। তো অপশন টেস্টের কথাটা শুধু বললাম, অপশন টেস্টটা করলাম না, কারণ অপশন টেস্টের বিষয়টা তোমরা অনেক বেশি চর্চা করা আছে তোমাদের, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর ছাড়া। তাহলে আমি এটা কেন দিলাম? এখানে একটা অদ্ভুত ব্যাপার একটু বলবো, এই ব্যাপারটা আসলেই অদ্ভুত। তো এই অদ্ভুত ব্যাপারটা বলার জন্য আসলে এই স্লাইডটা দেওয়া, অঙ্কটা করার উদ্দেশ্য না। চলো, ধরো ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব।
লম্ব কি জানি পি নাকি। আচ্ছা, তো এটা সমান সমান কী হচ্ছে, এখানে কী থাকলো ভূমি আর এখানে থাকলো লম্ব, লসাগু করলাম, তাহলে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, তাহলে কী হচ্ছে বি আর উপরে কী থাকে পি, আর লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ করলে আমরা জানি পিথাগোরাস সাহেব কি বলেছেন, অতিভুজ স্কোয়ার। তো একটা অতিভুজ যদি এইখানে নেই বি, আর আরেকটা অতিভুজ যদি এইখানে নেই যার নিচে আছে পি বা লম্ব, তাহলে কিন্তু যদি নিচে ভূমি থাকে তাহলে সেটা সেক, আর যদি নিচে লম্ব থাকে তাহলে সেটা কোসেক, তাহলে সেক থিটা ইন্টু কোসেক থিটা। সো একটু অদ্ভুত হলেও জিনিসটা খারাপ না। যদি কোনো কারণে কোনো অঙ্কে বেঁধে যাও তো যেন এই প্রসিডিওরটা তোমরা করতে পারো। এই প্রসিডিওরটার নাম আমি দিয়েছি অ্যালজেব্রাইক প্রসিডিওর, বাট এটা আসলে জিওমেট্রিক প্রসিডিওর। সো যেহেতু ট্রিগোনোমেট্রি এসছে জিওমেট্রি থেকে, সো এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করা যাবেই। চলো পরের স্লাইডে। এটা অনেকটা মূল নিয়মে করার মতো, বা আমরা একটু যদি বলি এই জায়গাটা হচ্ছে এরকম যে একটা ত্রিকোণমিতি আমরা কোথা থেকে, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কোথেকে আসছে, সব জ্যামিতি থেকে আসছে না। আচ্ছা, তাহলে যেহেতু জ্যামিতি থেকে আসছে তাহলে অবশ্যই কিছু ফর্মুলা ত্রিকোণমিতির আছে যেটা একটা ফর্মুলা থেকে আরেকটাতে ডিরাইভ করা যায়। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই জায়গাটাতে হচ্ছে তুমি কিন্তু এখান থেকে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা এটা প্রমাণ করতে পারো আরও কয়েকটা ফর্মুলার সাহায্য নিয়ে। তো কিছু যে ফর্মুলাগুলো ত্রিকোণমিতির ফর্মুলা থেকেই ত্রিকোণমিতির ফর্মুলা প্রমাণ করা যায়, সেই ফর্মুলা হচ্ছে মৌলিক ফর্মুলা। মৌলিক ফর্মুলা না, এটা হচ্ছে সেকেন্ডারি ফর্মুলা, দুঃখিত, সেকেন্ডারি ফর্মুলা। তো এই সেকেন্ডারি ফর্মুলাগুলো হচ্ছে বাইপাস করা যায়, অর্থাৎ ওই ফর্মুলাটা যদি তোমার মনে নাও থাকে, যেই ফর্মুলাগুলোকে ব্যবহার করে ওই ফর্মুলাটা প্রমাণ করা যায়, সেই ফর্মুলাগুলো দিয়ে অঙ্কটাকে করে ফেলা যায়। একটু বড় হয় কিন্তু অঙ্কটা করে ফেলা যায়। কিন্তু যেই ফর্মুলাগুলো সরাসরি জ্যামিতি থেকে প্রমাণ করা হয়েছে ত্রিকোণমিতির জন্য, সেই ফর্মুলাগুলো কিন্তু বাইপাস করা যায় না। সেই ফর্মুলাগুলো বাইপাস করার একমাত্র উপায় হচ্ছে ইউ হ্যাভ টু গেট ব্যাক টু জিওমেট্রি। আর জিওমেট্রিতে ব্যাক করলে তখন তোমাকে এই বীজগণিতের মতো এই জিনিসটা দেখা যাবে যে লম্ব আছে ভূমি আছে, এই জিনিসটা দেখা যাবে। তবে যেই ফর্মুলাগুলোকে বাইপাস করা যায় বা যেই ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রি থেকে ট্রিগোনোমেট্রিতে ডিরাইভড, সেই ফর্মুলাগুলোর ক্ষেত্রেও কিন্তু জিওমেট্রিক ফর্মুলা, জিওমেট্রিক প্রসিডিওর অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? সো এই বিষয়গুলোকে মাথায় রেখে চর্চা একটু একটু করে করো, দেখবে সহজ হয়ে গেছে। ওকে, এটা পারতেই হবে এমন কোনো বিষয় কিন্তু নাই। ঠিক আছে, এমন কোনো বিষয় নাই। সো নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অপশন টেস্টকে একটু দীর্ঘায়িত করা, মানে অপশন টেস্টের একটু লম্বা আচরণ করা। দেখো তো এখানে দুইটা শর্ত দেওয়া আছে, তাই না? শর্ত 5টা দেওয়া থাকতে পারে, 100টা দেওয়া থাকতে পারে, থাকতে পারে না? পারে। তো তোমাদের এখানে 2টা 3টার বেশি শর্ত ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে দেখা যায় না। ইন্টারমিডিয়েটে 4টা 5টা পর্যন্ত শর্ত দেখা যায়, অনার্স লেভেলে আরও বেশি অনেক সময় দেখা যায়। তো শর্ত থাক শর্তের জায়গায়, শর্ত নিয়ে টেনশন লেনে কোনি দেনে কবি নেই। আচ্ছা আসে, শর্ত যদি থাকে অপশন টেস্ট করার সময় তোমরা অনেক সময় শর্ত দেখলে অপশন টেস্ট করতে ভয় পাও। তো এই শর্ত দেখলে যাতে অপশন টেস্ট করতে ভয় না পাও, সেটার জন্য এই অঙ্কটা দেওয়া। তো অপশন টেস্ট করার সময় দেখো এখানে শর্ত আছে 2টা, তাহলে তার মানে তুমি 2টা ভেরিয়েবলের মানকে তুমি বের করে নিতে পারবে। আর যদি এর চেয়ে 2-এর চেয়ে বেশি ভেরিয়েবল এই শর্তের মধ্যে থাকে, তাহলে সেগুলোর মান তোমাকে ধরে নিতে হবে। কি বলছি কথাটা মনে রাখো। আচ্ছা দেখো তো এখানে কয়টা আছে ভেরিয়েবল, এ একটা, ছোটো হাতের এ একটা, বি একটা, 3টা আছে না? দেখো এ স্মল এ আর বি স্মল বি, সো 3টা আছে। তাহলে শর্ত আছে কয়টা? 2টা। একটা শর্ত 2টা শর্ত। বিষয়টাকে বোঝার জন্য একটু সময় দিচ্ছি, অন্য কিছু না, মানে অঙ্ক করতে এত সময় লাগবে না, কিন্তু বিষয়টা বোঝার জন্য একটু সময় দিচ্ছি, এই আর কি, আর কিছু না। তার মানে তুমি যে কোনো 2টা ভেরিয়েবলের মান বের করতে পারবে আর একটা ধরে নেবে। এখন তোমায় ধরতে পারো তাহলে হয় এই এ ধরবে অথবা ছোটো স্মল এ বা বি ধরবে। তো যেহেতু এই 2টা একরকমের দেখা যাচ্ছে, তো ওই 2টা বাদ দিয়ে আমি তাহলে এটাই ধরি।
তাহলে এটা আমি মনে মনে ধরে নিই, যে কোনো মান ধরে নিতে পারবে। অপশন টেস্ট মানে কি, তুমি যে কোনো মান ধরে নিয়ে টেস্ট করতে পারো, এগুলো তোমরা জানো, আমার চেয়ে ভালো জানো। তাহলে চলে আসো, একে কত ধরা যায় বলো তো? আচ্ছা, একে 45 ধরি, ধরলাম 45। সো 1045-এর মান কত জানি, আমার যতদূর মনে পড়ে 1। আচ্ছা, এটা মান মনে না থাকলে কীভাবে মনে রাখবা, সেগুলোও কিন্তু ব্যাপার আছে। এই ত্রিকোণমিতি পড়ার সময়, ত্রিকোণমিতি আমি বলেছিলাম যে ম্যাথ শুধু করলেই হবে না, বুঝলেই হবে না। ম্যাথের আগে, ম্যাথের এক্সারসাইজের আগে, অনুশীলনীর আগে কিছু লিটারেচার লেখা আছে, ওই লিটারেচারগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তাহলে কাজটা সহজ হবে। সো দেখো, এটা কিন্তু দেওয়া আছে তোমাদের, কেয়া হো গেয়া, এটা একটু এইভাবে দিলাম আর কি। তো ধরো এটা 45 ডিগ্রি, তো এইটা 45 হলে অবশ্যই এটাও 45 ডিগ্রি, আর এইটা 45, এইটা 45 হলে অবশ্যই এই বাহুটা আর এই বাহুটা সমান। সো এই বাহুটা যদি এক হয় তাহলে এই বাহুটাও এক হবে, আর যদি এইটা, তাহলে তখন অতিভুজটা কত হবে, এক স্কোয়ার তার উপরে যোগ করে √ওভার, তাহলে এটা √2 হবে। তো হয়ে গেল। তাহলে এখন 10 মানে কি, 10/45 মানে হচ্ছে 1/1, লম্ব বাই ভূমি, তাহলে 1/1। তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই আমরা 10/45 মান 1, যদি মনে না থাকে, আর মনে থাকলে তো বসাই দিলাম। আচ্ছা যাই হোক, আমাদের মনে আছে, সো আমরা বসাই দিচ্ছি। তাহলে এখানে এর মান 45 ধরে নিলাম। দুইটা সমীকরণ আছে, তিনটা আননোন আছে, দুইটা সমীকরণ থেকে দুইটা আননোনের মান বের হবে। তাহলে এর উপরে যতগুলো আননোন আছে, যেহেতু এখানে তিনটা আছে, তার মানে এর উপরে একটা আননোন আছে, তাহলে ওই একটা আননোন আমরা ধরে নিলাম। আমরা যে কোনোটাই ধরে নিতে পারি, এক্ষেত্রে আমরা একে ধরে নিলাম। এটাই প্র্যাকটিসটা, যে তুমি কোনটা ধরবে, ধরলে সহজ হবে। তো চলেন, একে 45 ধরলাম, তাহলে 10/45 মান 1 প্লাস হচ্ছে sin 45-এর মান হচ্ছে 1/√2। আর মনে না থাকলে তো ত্রিভুজ মামা আছেই, লম্ব বাই অতিভুজ হচ্ছে 1/√2 এখানে। আচ্ছা গেল। আচ্ছা এবার আসেন, তাহলে এটা হলো এটা পাইলাম, এ পাইলাম। তো অনুরূপভাবে বি পাচ্ছি 1 - 1/√2। ওমা, তাহলে বি পাই গেলাম। আচ্ছা, টেস্ট করবো আর কি, মানে আমাকে কী দেওয়া থাকবে আমাকে পরীক্ষার মধ্যে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রমাণ করো যদি না থাকে, মনে করেন প্রমাণ করো নাই, বলা আছে যে এইটা সমান সমান নিচের কোনটি, উত্তরের মধ্যে এইটা দেওয়া আছে, ABCD দিয়ে উত্তরের মধ্যে কোনো একটা জায়গায় এটা দেওয়া আছে। অথবা এরকম থাকতে পারে যে ঠিক আছে ABCD না, এটা দেওয়া আছে, ABCD দিয়ে এটা দেওয়া আছে উত্তরের মধ্যে, এটা সমান সমান কত এটা বলেছে, বলে ABCD দিয়ে এটা দেওয়া আছে, অনেক কিছুই হতে পারে। আবার এর চেয়েও বৈচিত্র্যমণ্ডিত প্রশ্ন আসে যে এইটা আর এইটা শর্ত হিসেবে দিয়েছে, এটা আর এটা শর্ত হিসেবে দিয়েছে। এবার বলেছে এইটা সমান সমান কত, নিচে এ উত্তরে লেখা আছে, একটা জায়গায় এ লেখা আছে, একটা জায়গায় বি লেখা আছে, এরকম লেখা আছে আর কি। সো অনেক কিছুই হতে পারে, এগুলো নিয়ে আরও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদের আলোচনা হবে। আপাতত পরীক্ষাটা সারলেই আমাদের হয়ে যাচ্ছে। পরীক্ষার ভিতরে এই যা কিছু আসতে পারে বা আসবে, তা আমাদের এই এতটুকু করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং টেনশন লেনে কবি নেই, দেনে কবি নেই। ওকে, আসেন তাহলে AB গুণ করলাম এখানে। সো AB আমরা এখানে রাখলাম, ওখানে আমাদেরকে বলছে A² - B²। ওকে ডান, তাহলে A² - B² করি, তাহলে এটার স্কোয়ার করতে হবে। ওকে করলাম এটার স্কোয়ার, 1 - 1 + 2A, যদি ওগুলো লেখার দরকার পড়ে না, আস্তে আস্তে লিখতেছি, B + B² মানে 1/2, এটা হলো A², আর -B² কত এটা। আর A² - B² তো আপনারা অন্যভাবেও করতে পারেন, সেটা তো আপনারা বুঝে নিই। A + B² আর A - B² মাইনাস করলে কি হয় সেটা তো আপনারা জানেনই। তো আমি একটু ভেঙেই করতেছি, যে জিনিসটাকে একটু সময় নিয়ে স্লাইডটা চালাই আর কি, আর অন্য কিছু না। তাহলে হলো 1, এখানে হলো প্লাস 2AB প্লাস মাইনাস 1/2। সো A² - B² হচ্ছে এটা। তো গেল, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। এই যে 4AB, 4AB, এই যে 2 মিলে হলো 4AB, ঠিক আছে। ওই জন্য A² - B² = 4AB, এগুলো আপনারা জানেন, অসুবিধা নেই। আসেন তাহলে 4AB, তো 4ABটাকে আমরা একবারে যেহেতু এভাবে কেটেই করেছি, তাহলে লাইন আর বাড়াবো না, একবারই একটু কাটাকাটি করে দিই। এটার সঙ্গে এটাকে কাটলে √2 থাকে, এইটার সঙ্গে এটাকে কাটলে √2 থাকে, তাহলে 2√2 থাকে, তাই না, 2√2। বাহ মাশাল্লাহ, খুব ভালো জিনিস হয়েছে তো, দেখা যায় 2√2। A² - B² হচ্ছে 2√2। আচ্ছা ভালো হলো। এইবার এইখানে যে 4AB আছে, এই 4ABটা একটু
টেস্ট করে দেখি। এটা তো অপশনের মধ্যে আছে, উত্তরের মধ্যে আছে, তো ABCD দিয়ে উত্তরের মধ্যে আছে। তাহলে কী করলেন 4, তাহলে এটা আবার একটু চেঞ্জ করে নিলাম, 4AB। তাহলে AB গুণ করলে কত হচ্ছে, রুট ওভার আছে অবশ্যই, তাই না, রুট ওভার আছে। তাহলে A প্লাস B ইন্টু A মাইনাস B, তাহলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, তাহলে A স্কোয়ার মাইনাস হচ্ছে B স্কোয়ার মানে হাফ। তো কী দাঁড়ালো 4 রুট ওভার 1/2, হাফ, 1 মাইনাস হাফ তো হাফই নাকি। আচ্ছা, তাহলে এখানে √2 থাকে, √2 সঙ্গে এখানকার একটা √2 কাটা গেলে এইটার সঙ্গে এইটাকে কাটলে 2 √2 হয়। মানে এখানে দুইটা 2 আছে, একটা 2কে √2 দিয়ে ভাগ দিলে √2 হয় আর 2 থাকে। তো এটা তো এগুলো তো আপনারা বুঝেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাই, টেনশন নেই। তার মানে কি এইটা আর এটা সমান, তাহলে অবশ্যই এইটা আর এইটা সমান। তার মানে এটা তো উত্তরে আছে, ABCD এর মধ্যে যে কোনো একটা জায়গায় উত্তরে আছে। আপনি প্রমাণ করতে পারলে, বুঝতে পারলেন যে কোন উত্তরটা এটা সমান সমান কোন জিনিসটা নিচের এই জিনিসটা হয়। এটা যেই নাম্বারে আছে, মনে করেন সিতে এইটা আছে, সিতে আপনি ভরাট করে দিলেন। চলেন পরের স্লাইড, শতমূলক পদ্ধতি। আচ্ছা, এই জিনিসটা একটু রেয়ার, আপনাদের বইয়ে দেয় নাই। তো শতমূলক পদ্ধতিটা একদম অবসলিট একটা পদ্ধতি, এখন আর ব্যবহার করে না, কিন্তু ক্যালকুলেটরে আপনারা পাবেন। হ্যাঁ, শতমূলক পদ্ধতিটা হচ্ছে এরকম, ধরেন 1 গ্রেড সমান সমান 100 গ্রেডিয়ান মিনিট, আর 1 গ্রেডিয়ান মিনিট সমান সমান হচ্ছে 100 গ্রেডিয়ান সেকেন্ড, আর কিছু না। যেমন আপনি বলেন হচ্ছে যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক তেমনি এটা আরেকটা কোণের পরিমাপের পদ্ধতি, ওইখানে ডিগ্রি বলে, এখানে গ্রেড বলে। হ্যাঁ, সো এখানে কিন্তু 100 গ্রেডে 1 সমকোণ হয়, 100 গ্রেডে 1 সমকোণ হয়। তো 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে 100 গ্রেড, যেটা এখানে 1 রাইট অ্যাঙ্গেল সমান সমান 1 রাইট অ্যাঙ্গেল সমান সমান এখানে যেটা আসে সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো ব্যাপারটা কিন্তু এরকম, এখানে 90 ডিগ্রি আসে, আর এখানে 1 রাইট অ্যাঙ্গেল সমান সমান 100 গ্রেড আসে। তো এই জিনিসটা আমরা ক্যালকুলেটরের পরে দেখব যে একটা নির্দিষ্ট মোডে কীভাবে যেতে হয়, এটা আপনারা জানেন, কিন্তু একটা নির্দিষ্ট মোডে থেকে অন্য ইনপুট দিলে কিভাবে দেওয়া যায়, এগুলো আমরা আজকেই দেখব একটু। ওকে, চলে আসেন, এই যে ক্যালকুলেটর চলে আসছে। ওকে, ফাইন। সো 19 ক্যালকুলেটর। তো চলেন আমরা একটু ক্যালকুলেটর দেখে নিই। ক্যালকুলেটরের ব্যাপারটা কি, সবার কাছে এই মডেলের ক্যালকুলেটর আছে এমন না, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা আসেন, তো ক্যালকুলেটরের ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে মোড চেঞ্জ করবেন, তাই তো। সো ক্যালকুলেটর এখানে আপাতত কমপ্লেক্স মোডে দেখা যাচ্ছে, আমরা এটাকে কমপ্লেক্স মোড থেকে চেঞ্জ করে নিয়ে আসব। তো এই যে কমপ্লেক্স মোডে দেখা যাচ্ছে, মোড বাটনটা সরাসরি চাপলে, তো এখানে এটাকে আমরা একে নিয়ে এক দিব, যে একে কম্পিউটেশন মোড লেখা আছে, COMP কম্পিউটেশন মোড। দেখেন উপরে ডিগ্রি ডিসপ্লে হচ্ছে, এই জায়গায় ডি ডিসপ্লে হচ্ছে, বড় হাতের ক্যাপিটাল ডি। এখানে ম্যাথ ডিসপ্লে হচ্ছে, ম্যাথ তো আপনারা বুঝেন যে টেক্সট বুক প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে ম্যাথ মোড, ঠিক আছে। সো ম্যাথ 1 ম্যাথ 2 দু রকমের ডিসপ্লে আছে, সেগুলো নিয়ে আলোচনা হতেই থাকবে, টেনশন নাই। দরকার হলে ক্যালকুলেটরের উপরে ফুল একটা ক্লাস দিয়ে দিব, তবে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটে উঠেন। এখন তো আপনার ক্যালকুলেটর সব জায়গায় ইউজ করতে দিবে না, আর ক্যালকুলেটর ইউজ করতে দিলেও আপনার সবগুলো ফাংশন লাগবে না, সুতরাং টেনশন নাই। আচ্ছা আসেন, তো মোডটা আমরা ঠিক করে নিলাম। আচ্ছা, এখন আমরা মেইন অপারেশনে চলে আসি। এই যে অ্যান্সার বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যান্সার বাটনটাতে দেখেন DRG লেখা আছে এরকম, ওই ও এই আছে। আচ্ছা ফাইন, ওকে, আমরা আগে দেখে নেই, নো প্রবলেম। আসেন, DRG এখানে অ্যান্সার বাটনে আমাদের
ডিআরজি আমরা কোন অঙ্কটাতে ছিলাম? আচ্ছা পরেরটাতে, এত তো লাগবে না, আমরা ক্যালকুলেটরটা এখানেই দেখি, সমস্যা নেই, ওখানে ইম্পোর্ট করার দরকার নেই। আচ্ছা ডিআরজি, ঠিক আছে। সো এই ডিআরজি লেখা আছে এইভাবে, ডিআরজি এইভাবে লেখা আছে। এটা হচ্ছে স্ট্র কালারে লেখা আছে, স্ট্র কালার বা ব্রাউনিশ কালারে লেখা আছে, তার মানে শিফট বাটন দিয়ে অপারেট করতে হবে। চলেন আমরা শিফট বাটনে অপারেট করি। সো শিফট বাটনে অপারেট করলে আপনি এখানে ডিআরজি যেহেতু ডিগ্রি মোডে আছে, আপনি এখানে গ্রেডিয়ান্ট মোডেও ইনপুট দিতে পারেন, ঠিক আছে। তো কিভাবে দিবেন ইনপুটটা একটু দেখেন। সবসময় ইনপুট দেওয়ার জন্য কী করতে হবে, ধরেন আপনি 100 কি দিলেন, 100 আপনি গ্রেড দিতে যাচ্ছেন, 100 গ্রেড। তো তখন আপনি 100 দেওয়ার পরে 100 লিখবেন, 100 টাইপ করার পরে শিফট দিয়ে এইখানে যাবেন। এখানে গেলে দেখেন ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। সো 3 নম্বরটা চাপলেন, তাহলে আপনি 100 গ্রেড দিলেন। 100 গ্রেড কত, 1 সমকোণ না, তার মানে 90 ডিগ্রি। সো আপনি ইকুয়াল চাপেন, দেখেন 90 চলে আসছে, তার মানে 100 গ্রেড আর হচ্ছে 90 ডিগ্রি সমান, কারণ দুটাই 1 সমকোণ, একটু আগে আমরা আলোচনা করলাম। সো এইভাবে আপনি ইনপুটটা দিতে পারবেন। আর আপনি ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান মোডে চেঞ্জ করতে গেলে এটা মোডের মধ্যেই আপনি চেঞ্জ পাবেন। শিফট দিয়ে মোড দিলেন, ওকে, শিফট দিয়ে সেট আপ দিলেন। সেট আপ দিলে যে দেখেন এখানে 3 নম্বরে ডিগ্রি লেখা আছে, 4 নম্বরে রেডিয়ান লেখা আছে, 5 নম্বরে গ্রেডিয়ান লেখা আছে। তো এই যে মোডটাতে থাকবে সেই মোডে ইনপুট আউটপুট হবে। তবে যে মোডে থাকবে সেই মোডে যদি ইনপুট না দিতে চান, তখন আপনি কি করবেন, তখন আপনি এই অ্যান্সার বাটনটা দিয়ে আপনি ইনপুটটা দিবেন। এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে, এটা তো আপনার ক্যালকুলেটরের এই বিষয়টা তো বুঝলেন যে এটাতে কিভাবে ইনপুটটা দেওয়া যায়। তো এই ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান এটার আরও কিছু ব্যবহার আমরা এখনই একটু দেখব। সেটা হচ্ছে এই যে এই বাটনটা আছে না, ঠিক ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে, 8-এর উপরে ইঞ্জিনিয়ারিং, তার উপরে যে বাটনটা আছে, এই বাটনটাতে অর্থাৎ কমা যেখানে দেওয়া আছে এরকম দেওয়া আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এভাবে যেটা লেখা আছে, ওই বাটনটার কিছু ব্যবহার একটু দেখে নেন। ওই বাটনের কিছু ব্যবহার আপনি দেখে নেন। আমরা ডিগ্রি মোডে থাকলাম 3, সো ফাইন, ওকে, আমরা ক্লিয়ার করে দিলাম। অন বাটনটা সহজে চাপবেন না, একবার এসি চাপার পরে অন বাটনে চাপবেন না যখন ব্যবহার করবেন। অন বাটনে চাপলে হয় কি, আপনার এ পর্যন্ত যত ক্যালকুলেশন আপনি করেছেন সব চলে যায়। সো এটা করবেন না, না করে কী করবেন, এই সবসময় এসি বাটন দিয়ে ক্লিয়ার করবেন, শুধু যেন কারেন্ট স্ক্রিনটা ক্লিয়ার হয়, আপনি যা যা হিসাব করেছেন এগুলো যেন মেমোরিতে থেকে যায়, এই জন্য। তাহলে ওকে, চলে আসেন। আপনি কি করবেন, এখন আপনি দেখতে চাচ্ছেন যে এই বাটনের কিছু উৎকৃষ্ট ব্যবহার, এই যে কমা যে বাটনটা একটু আগে আমি বললাম। আচ্ছা, কমা বাটনটা ছাড়া আপনার এই মুহূর্তে আমরা যা পড়েছি, যে সিলেবাস যেটুকু কমপ্লিট হয়েছে, এর বাইরে অন্য কোনো ব্যবহার আসলে খুব বেশি লাগবে না। তবে এই এনসিআর আর এনপিআর, গুণ আর ভাগের, শিফট দিয়ে গুণ আর ভাগের এই ব্যবহারটা আমাদের একটু শিখতে হবে। এটা আমরা শিখব। এটা আমরা কোথায় শিখব, এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য আসতেছে, দ্বিপদী বিস্তৃতি, যদিও হায়ার ম্যাথ থেকে প্রশ্ন খুব বেশি আসে না। সো দ্বিপদী বিস্তৃতি, তারপর আমাদের দ্বিপদী বিস্তৃতিটা একটু আলোচনা করতে হবে। তো সেইখান থেকে আমরা তখন শিখব, সমস্যা নেই। ওকে, চলে আসেন। তাহলে এনসিআর, এনপিআর গেল, এটা আমাদের বুঝতে হবে। চলেন এবার আমরা চলে আসি হচ্ছে শিফট বাটনে। শিফট বাটন দিয়ে আমরা এই বাটনটার ব্যবহারটা একটু দেখব। আর আরেকটা জিনিস একটু দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ইকুয়েশনটা আমরা একটু দেখতে চাই। ইকুয়েশনটা আমি আগের দিন একটু ইকুয়েশন পড়িয়েছিলাম। সো ইকুয়েশনটা কীভাবে দ্রুত সলভ করা যায় সেটা আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা যেন একটু দেখে নিলে অ্যাডভান্টেজটা নিতে পারে, সেই জন্য বলা আর কি। যাদের এই জায়গাটা প্রয়োজন নেই তারা কিন্তু এটা স্কিপ করে পরের অংশটা দেখেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আসেন, চলেন প্রথমে আমরা বলতে চাই, ঠিক আছে, মনে করেন এরকম আছে, মনে করেন একটা অঙ্ক করলেন। সো অঙ্কে উত্তর আসলো 3661 সেকেন্ড, 61 সেকেন্ড উত্তর আসলো, কোণের একটা মান সেকেন্ডে আসলো, কিংবা মিনিটে আসলো, কিংবা ঘন্টায় তো আসবে না, যদিও ঘন্টার হিসাবেও এটা দিয়ে করা যায়, আসলো, কিংবা আসলো হচ্ছে এটাতে আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, এটা ডিগ্রিতেই আসলো, হোয়াটএভার। আপনি এইটাকে ইনপুট দিয়ে এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কনভার্ট করতে পারবেন কীভাবে সেটা একটু দেখেন। কিংবা ঘন্টা, মিনিট, সেকেন্ডও একইভাবে কনভার্ট করা যায়, ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে
ঘন্টা মিনিট সেকেন্ড কী বলছি বুঝছেন তো? ঠিক আছে। সো আপনার একটা অ্যান্সার আসলো যে এত সেকেন্ড পরে এই ঘটনাটা ঘটবে, আপনার একটা অঙ্ক করার পরে এখন এই সেকেন্ডটাকে আবার মিনিট বানানো, আবার মিনিটটাকে ঘন্টা বানানো আসলে একটু ঝামেলাপূর্ণ। সো এত মিনিট এত ঘন্টা, সরি এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বলাটা একটু ঝামেলাপূর্ণ। সেই জায়গাতে আপনি এই কাজটা করতে পারবেন। জাস্ট আমি এটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে আপনি ঘন্টা মিনিট সেকেন্ডের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। চলে আসেন ডিগ্রি মিনিট সেকেন্ড। ওকে, 3661 চলেন 3661 আমরা যদি একটু আসি, এখানে কী হচ্ছে ধরেন লিখলেন প্রথমে 0, তারপরে এই বাটনটা চাপলেন মানে 0 ডিগ্রি হলো, তারপরে 0 এই বাটনটা আবার চাপলেন 0 মিনিট হলো, তারপরে 3661 এটা চাপলেন, তার মানে এত সেকেন্ড হলো। এটা বাটন চাপলেও হয় না চাপলেও হয়, দিলেন 0 মিনিট 0 ডিগ্রি এত সেকেন্ড। তো এটা কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড হচ্ছে এটা জানার জন্য ইকুয়াল চাপেন। এটার মানে হচ্ছে 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড। বাহ, ভালো হয়েছে তো। আচ্ছা, 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড। সো এটা হলো আপনার ফলাফলটা একবারে চলে আসলো, কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, ব্যাপারটা বুঝছেন তো? আচ্ছা, অনুরূপভাবে আপনি শুধু যদি মিনিট পান তাহলে আপনি মিনিটটা এখানে দিতে পারবেন, ঘন্টা বা ডিগ্রি পাইলে এখানে দিতে পারবেন, আবার পয়েন্টেও দিতে পারবেন, আপনি পয়েন্টেও দিতে পারবেন। এসি আমরা ডেল দিচ্ছি, দিলাম এই, সো ডেল দিলাম। মনে করেন এখানে আমরা পয়েন্টে দিচ্ছি, আসেন তো। আচ্ছা, পয়েন্ট দিলাম একটা, 1 সেকেন্ড 1 সেকেন্ড ওইখানে দিব না, পয়েন্টটা দিব হচ্ছে, ওকে আমরা আরেকটু এদিকে চলে আসি, আরেকটা অক্ষর দিলাম 0.1 দিলাম, 366.1 সেকেন্ড এটা দিছি। আচ্ছা, আপনি দিতে পারেন দিলে ইকুয়াল দেন সিনট্যাক্স এরর। কেন? কারণ আমরা ওই সাইনটা বসাই নাই এই জন্য। সো আসেন, অসুবিধা নাই, চলে আসেন। এই যে এই সাইনটা মানে ইউনিটটা বসাই নেই, ইউনিটের সাইনটা বসাই নেই। ওকে, আসেন, এবার চলে আসছে 6 0 ডিগ্রি 6 মিনিট 6.1 সেকেন্ড। আচ্ছা, ইন্টারেস্টিংলি এবার আরেকটু চেঞ্জ করব, ইউজটা একটু বুঝে নেন আর কি, তাহলে হয়ে গেল। যদিও সব জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, কিন্তু কিছু জায়গায় তো লাগবে, যে জায়গায় দেয় সেই জায়গায় তো আবার এটা পারা লাগবে, না পারলে তো আবার অন্যরা আগায় যাবে আর আপনি তো আবার স্লো হয়ে যাবেন। সেই জন্য এটা বলা আর কি, অন্য কিছু না। তো চলেন এবার আমি এখানে 0, এবার মজাটা দেখেন, 0 এটা দিলাম, আর এইখান থেকে একটা কেটে দিলাম। কি করলাম? 0 ডিগ্রি 366.1 এত মিনিট এবং 0 সেকেন্ড। তার মানে এবার মিনিটে ইনপুট দিয়েছি, কত দিয়েছি? 366.1 মিনিট ইনপুট দিয়েছি। এবার কিন্তু একটা সেকেন্ড আসবে। কেন সেকেন্ড আসবে বলেন তো? কারণ মিনিটটা কিন্তু পূর্ণ সংখ্যায় নাই, মিনিটের মধ্যে ভগ্নাংশ আছে, আর মিনিটের ভগ্নাংশ তো সেকেন্ড, সেই জন্য সেকেন্ড আসবে। দেন ইকুয়াল টু দেন, আল্লাহ ভরসা দিয়ে দেন। 6 ডিগ্রি 6 মিনিট 6 সেকেন্ড আসছে, 0.1 মিনিট মানে হচ্ছে 6 সেকেন্ড, এই জন্য আর কিছু না। সো এইভাবে কিন্তু আপনি কনভার্সনটা করতে পারেন, মিনিটকে ডিগ্রিতে, ডিগ্রিকে মিনিটে, সো ডিগ্রিকে মিনিট সেকেন্ডে। সো এভাবে আপনি কিন্তু কনভার্সন করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। সো ইটস নট এ বিগ ডিল না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে এটাকে কনভার্ট করা যায়, একটা থেকে আরেকটাতে কনভার্ট করে ফেলা যায়, খুব দ্রুত এককগুলো কনভার্ট করে ফেলা যায়। এককগুলো বলতে হচ্ছে বড় একক, ছোট একক, মাঝারি একক, এই তিনটা এককে ডিস্ট্রিবিউট কীভাবে করে দেওয়া যায় সেইটা। আচ্ছা হলো, তো ডিগ্রি মিনিট সেকেন্ডের ঝামেলা শেষ। এবার একটু ইকুয়েশনটা একটু বলে দিব, কারণ ইকুয়েশনটা আগের দিন বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো এইটা আজকে একটু বলবো ইকুয়েশনটা কীভাবে করবেন। ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন, সাপোজ আপনি একটা মানে কমন একটা ইকুয়েশন করার মেথড হচ্ছে এই যে সলভ বাটন, SOLVE সলভ, এই যে ক্যালক বাটনটা, ক্যালক 7-এর উপরের রিকল, তার উপরে মাইনাস, তার উপরে হচ্ছে ভাগ বাটন, তার উপরে হচ্ছে অ্যারিথমেটিক ভাগ বাটন, এটা বা হচ্ছে ম্যাথ মোডের যে ভাগ বাটন সেটা, সো ভাগ বাটন, আর তার উপরে হচ্ছে ক্যালক বাটন বা ক্যালকুলেশন বাটন। ওই ক্যালকুলেশনের উপরে দেখেন শিফট দিয়ে সলভ লেখা আছে, SOLVE সলভ, সমাধান। সো এইটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো আমরা এসি দিয়ে আগে ক্লিয়ার করলাম, এসি দিয়ে না ক্লিয়ার করলেও টাইপ করতে থাকলে, যদি এখানে কার্সর না থাকে টাইপ করতে থাকলে ওইটা ক্লিয়ার হয়ে টাইপ হয়। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে বিস্তারিত কিছু দরকার নেই। আচ্ছা আসেন, যাদের এটা দরকার নেই তারা স্কিপ করেন, কিন্তু আমি কয়েকটা জিনিস একটু বলবো, শুনলে হয়তো আপনি একটু উৎসাহ পাবেন
কাজও করতে পারবেন, এই আর কি। আর ইন্টারমিডিয়েটে তো ক্যালকুলেটারের ভয়াল ব্যবহার আছে, স্পেশালি ফিজিক্সে ক্যালকুলেটার। আচ্ছা, তাহলে আসেন এখানে কী হলো, সলভ বাটনটা। সলভ বাটনটা কি, ধরেন আপনি এরকম একটা ইকুয়েশন দিতে চাচ্ছেন, কি দিবেন, ধরেন আপনি এই যে আলফা দিলেন, তারপরে একটা এক্স দিলেন। যেহেতু আলফাটা মেরুন কালারে লেখা আছে, এই ক্লোজিং প্যারেন্থিসিসের উপরে এক্স লেখা আছে। প্যারেন্থিসিস আপনারা যেটাকে ব্র্যাকেট বলেন আর কি, ফার্স্ট ব্র্যাকেট, সেটার নাম হচ্ছে প্যারেন্থিসিস। সো সেইটার উপরে দেখেন 9 এবং ডেলের মাঝখানে উপরে বাটনটা হচ্ছে ক্লোজিং প্যারেন্থিসিস, এবং তার উপরে ডান পাশের কর্নারে এক্স লেখা আছে মেরুন কালারে যা কিছু লেখা আছে সেটা আলফা বাটন দিয়ে অপারেট করতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আর অন্য যে কালারগুলো আছে এই কালারগুলো সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে উঠলে আমরা আলোচনা করব, এখন লাগবে না আপনাদের। সো এক্সের উপরে স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার মাইনাস কত দেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস 3 আর 2 সলিউশন ধরি, তাহলে 3 2 5 দিলাম, একটা সমীকরণ বানাই নিলাম, 5x আলফা এক্স প্লাস 3 2 6 দিলাম। এই সমীকরণের দুইটা সমাধান আসবে, সেটা হলো 2 আর 3 দুইটা সমাধান আসবে। তো এই পাশে আপনি যদি ইকুয়াল টু দেন, ইকুয়াল টু 0 দিতে চাইলে যে আলফা দিয়ে এখানে ইকুয়াল টু দিবেন, আলফা দিয়ে এখানে ইকুয়াল টু দিবেন, তো ইকুয়াল টু দিয়ে একটা 0 দিবেন। তো আপনি যদি ডান পাশে 0 থাকে তাহলে ইকুয়াল টু 0 না দিলেও চলে, আর যদি ডান পাশে অন্য সংখ্যা লিখেন তাহলে ইকুয়াল টু দিয়ে ওইভাবে সংখ্যাটা লিখবেন, এটা নিয়ে সমস্যা নেই। আসেন, যদি আপনি একটু, আমি দিলাম না মনে করেন, আমার সমীকরণ এই পর্যন্তই, এটার মানেই হচ্ছে ডান পাশে ইকুয়াল টু 0 আছে। এখন আপনি শিফট দিয়ে এই ক্যালক বাটনটা চাপবেন, সলভ ফর এক্স, ওরা এটা বলতেছে সলভ ফর এক্স। এইখানে 0 মানে কিন্তু এটা সলিউশন না, আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু জিজ্ঞাসা করছে যে এর কাছাকাছি আপনার কী ভ্যালু মনে পড়ে। এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস দিয়ে করে, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করে, আইটারেশন মেথড বলে, যে কারণে নিকটবর্তী ভ্যালুটা বলে। আপনি যত নিকটবর্তী আনুমানিক ভ্যালুটা যত নিকটবর্তী বলতে পারবেন রিয়েল সলিউশনের, যত নিকটবর্তী বলতে পারবেন তত আপনার সলিউশনটা দ্রুত ক্যালকুলেটর সলভ করে দেবে। তো ঠিক আছে, আমরা দিলাম 0, আমরা 0 না 1 দিলাম, আমরা ধরে নিলাম যে এক্সের মান 1-এর খুব কাছাকাছি হবে। তো 1-এর কাছাকাছি দিলে দেখবেন 2 ভ্যালুটা আসতেছে, 2, কারণ ওই সমীকরণটা দুইটা সমাধান আছে 2 আর 3, 1-এর কাছে হচ্ছে 2, সেই জন্য 2টা আসতেছে। এবার আপনি ইকুয়াল দেন, ওই দেখেন x = 2 দেখাচ্ছে, আর এল আর হচ্ছে এই 2 মানটাকে যদি লেফট সাইডে এবং রাইট সাইডে যদি বসানোর জায়গা থাকে তাহলে বসানোর পরে সমীকরণে তো দুটা পাশ, ডান পক্ষ বাম পক্ষ, তাদের ভিতরে কতটুকু ভেরিয়েশন আছে, কতটুকু ডিফারেন্স আছে, মানে শুদ্ধি পরীক্ষাটা কি 100-এ 100 হচ্ছে, মানে পুরোপুরি ওই মানটা কি এক্স্যাক্টলি হচ্ছে, নাকি ওই মানটা বসানোর পরে 2 মানটা বসানোর পরে ডান পাশ বাম পাশে শুদ্ধি পরীক্ষায় সামান্য একটু 19-20 আছে। অনেক সময় থাকবে, এটা উচ্চতর ক্লাসে গেলে আরও ডিটেল আলোচনা হবে, আলোচনার দরজা বন্ধ না। সো এখানে কোনো ভেরিয়েশন সে পায় নাই, সে বলছে যে এক্সের মান হচ্ছে 2। আচ্ছা, এবার চলে আসবেন কোথায়, ওকে, এবার বলছে সলভ ফর এক্স। ওই যে এক্সের মানটা 2 বের করছে, ওই 2 মানটা কিন্তু এখানে 2 দেওয়া আছে, আপনি যদি আবার ইকুয়াল দেন 2ই আসবে, কারণ আপনি কাছাকাছি মান ধরছেন যে এক্সের মান 2-এর খুব কাছাকাছি হবে, আর শেষ চেক করে দেখে এক্সের মান 2ই হয়, এই জন্য এরকম হচ্ছে। সো আপনি এবার কী করলেন, আপনি জানেন যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটার আরও একটা সলভ আছে, আপনি কি করবেন, আচ্ছা ঠিক আছে, এবার দিলাম হচ্ছে 9 একটা ভ্যালু দিলাম এক্সের মান, আমার মনে হলো এক্সের আরেকটা মান 9-এর খুব কাছাকাছি আছে। তো 9-এর থেকে কাছে কোনটা, 3 কাছে, 2 তো কাছে না, 2 তো আরও কম, 3 হচ্ছে 6 পরিমাণ কম, আর 2 হচ্ছে 7 পরিমাণ কম 9 থেকে, তাহলে এবার 3 আসা উচিত। দেখেন কত আসে, সো এবার দেখেন 3 দেখাচ্ছে, দেখছেন 3 দেখাচ্ছে। তাহলে এই সলভ বাটনের ব্যবহারটা আপনারা শিখলেন। এবার আসেন, সেটা হলো আপনি যদি অঙ্ক করবো, ভয় পাবেন না আবার, হ্যাঁ পালা যাচ্ছি না। আচ্ছা, এবার আপনি যদি একটু আসেন, সেটা হচ্ছে আপনি মোড দিয়ে যাবেন। সো অল ক্লিয়ার দিয়ে বেরোয় আসলাম, এবার মোড বাটনে চলে আসেন। মোড বাটনে দেখেন ইকিউএন, একটা 5 নম্বরে ইকিউএন আছে, ইকিউএন মানে ইকুয়েশন, তাই না? আচ্ছা, দিলাম 5 দিলাম। তো আপনি কী ধরনের ইকুয়েশন সলভ করতে চান, এই দেখেন এখানে লিনিয়ার ইকুয়েশন সব দেখা যাচ্ছে, লিনিয়ার ax by = c, ax এই ধরনের, মানে এখানে 2 চলকের x আর y যুক্ত ইকুয়েশন, এখানে 3 চলকের x y z যুক্ত সলিউশন। 3 নম্বরে দেখেন x² x এবং c, তার মানে এটা হলো দ্বিঘাত সমীকরণ, 3 নম্বরে দ্বিঘাত সমীকরণ আছে, বসালেন 3 নম্বর। এবার আপনি কি করলেন,
এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ এক্স স্কোয়ার, আপনারা তো জানেন এটা 5.1 আপনাদের। আচ্ছা, তাহলে এখানে বসালেন 1, এর মান 1 বসালেন, এক্স স্কোয়ারের সহগটা ইকুয়াল দেন বি এর মান আপনি বসাচ্ছেন কত বসাবেন, আমাদের -5 ছিল, সো এই মাইনাসটা দিবেন আর এখানে 5 দিবেন। যদিও এই মাইনাস দিলেও হয়, কিন্তু নিয়ম মোতাবেক এটা হলো চিহ্ন মাইনাস আর এটা হলো অপারেটর মাইনাস, ঠিক আছে। যদিও চিহ্ন আরেক প্রকার অপারেটর, ওটা হলো মানে সংখ্যার যে চিহ্ন থাকে না বীজগণিতীয় সংখ্যার ধনাত্মক ঋণাত্মক, ওই চিহ্ন মাইনাস। তো এইটা নিয়ে তর্ক বিতর্কের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আসেন, সো দিলেন এটা, আর এখানে সি এই জায়গায় আপনি কী করবেন, সি কত ছিল +6, তাহলে বসা দিলেন 6। এবার আপনি ইকুয়াল দেন, আপনার দুইটা সলিউশন একবারে দিয়ে দিবে, ঠিক আছে। সো 6টা ইনপুট নিল, এবার ইকুয়াল দেন, ওই যে x1 হচ্ছে একটা হলো 3, আবার ইকুয়াল দেন x2 হচ্ছে 2, বাস দুইটা সলিউশন একবারে দিয়ে দিছে। সো এইভাবে আপনারা সলিউশনগুলো করতে পারেন। এক্স ভ্যালু, আচ্ছা এটা দরকার নেই, ওকে চলে আসছে। আমরা আবার কম্পিটিশন মোডে নিয়ে এসে রেখে দিই ক্যালকুলেটরটাকে। কাজ করা শেষে স্পেশালগুলো কাজ করলে আবার কম্পিটিশন মোডে এনে রাখবেন, তাহলে যেন আপনার পরবর্তী অঙ্কটা বা পরবর্তী কোনো ক্যালকুলেশনে ঝামেলা পড়তে না হয় কিংবা ভুল না হয়ে যায়। এটা চলেন, অনেক কথা হইলো, এত এটা ডান, আমরা শিখলাম কিছু জিনিস শিখলাম, আমরা আরও আসবো ক্যালকুলেটর নিয়ে সামনে, খুব দ্রুত চলে আসবো। আচ্ছা আসেন, সকাল 9টা 30 ঘড়ির কাঁটা, 9টা 30 মানে কি সকাল 9:30 তো, আচ্ছা 9টা 30 ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। ওরে বাপরে মারছে রে। আপনাকে কি কি জিনিস মাথায় যেন রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে 1 ঘন্টা, 12 ঘন্টার যে ঘড়ি ডায়াল আছে এটার 1 ঘন্টা 1 আওয়ার সমান সমান হচ্ছে 1 আওয়ার সমান সমান ঠিক না, মানে 1 আওয়ার পাস করলে ঘন্টার কাঁটা যে পরিমাণ পথ ঘুরে সেটা হলো 30 ডিগ্রি, ঘন্টার কাঁটা 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর 1 মিনিটে মিনিটের কাঁটা 1 মিনিটে মিনিটের কাঁটা যে পরিমাণ ঘুরে সেটা হচ্ছে 6 ডিগ্রি। ওকে, এটা আপনারা হিসাব করে এমনি বের করতে পারেন, কিন্তু এটা মনে রাখলে একটু অঙ্কটা করতে সহজ হয় আর কি, অন্য কিছু না। আর 1 সেকেন্ডের কাঁটা যতটুকু ঘুরে সেটা হলো 6 ডিগ্রি। ওকে, এবার আসেন সকাল 9টা 30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা ফাইন, কি করবেন আপনি মাশাআল্লাহ বলে একটা ঘড়ি নিয়ে নেবেন বোঝার জন্য। অঙ্ক করার সময় তো এত কিছু নেবেন না, এমনি নিজেরাই পারবেন। আমাকে যেহেতু বোঝাতে হচ্ছে, সো আমার হাত পা বাবা, আমাকে একটু এখানে আসতে হবে। কালে মে কালে আ গয়া। ওকে, তো কী হলো, আমরা কী কালারে নিব? আচ্ছা নিলাম, সাদাই নিলাম, জান সাদাতে অঙ্ক আছে, সাদাই নিলাম। চুইং 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 চুইং, একটু বড় করে দিলাম। আচ্ছা এবার আসেন, সেন্টার একটা দিয়ে দিলাম আনুমানিক, সেন্টারটাও নির্ধারণ করা যায় কিন্তু আমরা সেভাবে নিব না, আমরা সেন্টারটা এইখানে নিলাম। এখন কিলো 9টা 30, আচ্ছা তাহলে 30 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো মিনিটের কাঁটাটা ডেফিনেটলি এই জায়গায় আছে। ইয়ে ক্যা হে, মিনিটের কাঁটাটা এই জায়গায় আছে, বোঝার জন্য আমি এগুলো আঁকতেছি। আচ্ছা এটা দিয়ে আঁকি না, মিনিটের কাঁটাটা এই জায়গায় আছে, সো ডান, মিনিটের কাঁটাটা এই জায়গায় আছে। এখন যেহেতু মিনিটের কাঁটাটা এই জায়গায় আছে, তাহলে অবশ্যই ঘন্টার কাঁটাটা কিন্তু 9টায় নাই, এখানে 9 না, তো ঘন্টার কাঁটাটা কিন্তু এই জায়গায় নাই, দিস ইজ রং। ঘন্টার কাঁটাটা কিন্তু এই জায়গায় নাই, এই জায়গায় কি আছে? নাই, কারণ এই মিনিটের কাঁটাটা যখন এইখানে ছিল তখন ঘন্টার কাঁটাটা এই জায়গায় ছিল, তো মিনিটের কাঁটাটা তো ঘুরে এখানে চলে আসছে। তাহলে যেহেতু মিনিটের কাঁটাটা ঠিক এই এক পাক ঘুরে 360 ডিগ্রি ঘোরার পরে ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি আগা যাবে। কত ডিগ্রি আগা যাবে? 1 ঘন্টা আগাবে, 1 ঘন্টা মানে 30 ডিগ্রি আগা যাবে। তাহলে যেহেতু 30 ডিগ্রি আগা যাবে, তাহলে অবশ্যই মিনিটের কাঁটাটা 360 ডিগ্রি না ঘুরে যেহেতু 180 ডিগ্রি ঘুরেছে, তাহলে অবশ্যই ঘন্টার কাঁটাটা কতটুকু আগাবে? 30-এর অর্ধেক, তার মানে কত? 15 ডিগ্রি নাকি? 30-এর অর্ধেক কি 15 না? হ্যাঁ 50। আচ্ছা আসে, তাহলে 15। তাহলে এইটা রং, এটা হবে না। যেটা হবে সেটা হচ্ছে এই, ধরেন আমি একটু দাগ দিই আগে, দাগ দিলে সহজ হয় ব্যাপারটা বুঝতে। এখানে একটা দাগ দিলাম, এখানে 12টা একটা দাগ দিলাম। ওই ইয়ে ক্যা দাগ হো গিয়া। ওকে আসেন,
এই দিলাম, এইখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম। ওকে, বোঝার সুবিধার্থে এটা সুন্দর করে ঘড়ি আঁকি, অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা তো পড়তেছেনই, এগুলো টেনে টেনে করে নেবেন ক্লাসটা। সো এইভাবে একটা ঘড়ি দিয়ে দিলাম। এবার দিছি 12টায় দাগ দিছি। আল্লাহ, ঘড়ি পারি। আচ্ছা আসেন কি করবেন এবার, এই ঘন্টার কাঁটাটা কিন্তু মামারা এই জায়গায় হবে, এইটা হবে এত, এবং এটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ঠিক এই বরাবর দাগের চেয়ে এটা কিন্তু এতটুকু পরিমাণ ঘুরে গেছে এই দিকে। এই অতটুকু পরিমাণটা কত, অবশ্যই আপনি যদি খেয়াল করেন, এই সাদা দাগ দুটার মাঝখানে কোণ হচ্ছে 30 ডিগ্রি, কারণ এখান থেকে এখানে 1 ঘন্টা, এবং 1 ঘন্টা ঘন্টার কাটা 30 ডিগ্রি যায়, তাই না? এই সেন্সগুলোকে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করেন, আর কিছু না। সো 30 ডিগ্রি যায়, তাহলে তার অর্ধেক যাবে। 30 ডিগ্রি যেতে হলে মিনিটের কাটাটাকে এইখান থেকে ঘুরে এখানে আসতে হয়, তাহলে অবশ্যই তার অর্ধেক যাবে। আর অর্ধেক গেলে সেই অর্ধেকটা হচ্ছে 15 ডিগ্রি হবে, তার মানে ওখানে 15 ডিগ্রি আছে, লিখেন 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আর এই মামু কতটুকু আছে, এই যে এইখানে কতটুকু আছে, 90 ডিগ্রি। তাহলে 90 আর 15 হিসাব ভুল না করলে 105। তাহলে আসেন 105 ডিগ্রি অ্যান্সার হবে। তো বুঝতে পারলেন, রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা 105 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করতে বলছে না, তাহলে রেডিয়ানে প্রকাশটা করে দেন। রেডিয়ানে প্রকাশ করলে কি হয়, এ তো বুঝতেই যতক্ষণ, অঙ্ক করতে তো সময় লাগে না, মানে বোঝার পরে আপনি আমাকে শিখাইতে পারবেন, শেখানোর সময় আপনার সময় লাগবে যদি আপনি ঠিকভাবে শিখান, কিন্তু এমনিতে সময় লাগবে না। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা রেডিয়ান বানাতে জানি কী করি, π/180 দিয়ে গুণ করে দিই। ওমা, তো হয়েই গেছে, π/180 দিয়ে গুণ করে দিলাম। তো 5 দুগুণে 10, 5 একে 5, এটা হলো 21, আর এখানে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 36 নাকি 36। 5 দিয়ে তো দ্রুত ভাগ করলাম কেমনে, শুনেন, এই যে 18 গুণন 10 না, 10কে 5 দিয়ে ভাগ করছি তাহলে 2 হয়, আর ওই 2 দিয়ে 18কে গুণ করছি তাহলে 36 হয়। এগুলো আস্তে আস্তে চর্চা করেন, ঠিক হয়ে যাবে। এবার এখানে 3 দিয়ে ভাগ করলেন 7, এখানে 3 দিয়ে ভাগ করলেন 12, তাহলে সমান সমান হলো 7π/12। ওমা, বিষয়গুলো এমনই ইজি। তো ঠিক আছে, তাহলে আমরা একটু পরে আবার কথা বলছি, একটু রেস্ট নিয়ে নিই, পানি খেয়ে নিই।